ও নমস্কার, আমার নাম সৌরভ রয়। কিংবদন্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কিংবদন্তি ইউটিউব চ্যানেলে আজ আপনারা শুনতে চলেছেন সুনিতা বিশ্বাস রায়ের কলমে দ্য কেস ফাইল অফ কাকদ্বীপ। গল্পটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। গল্পটির যখন শেষ হয়ে যাবে কোথা থেকে আপনারা গল্পটা শুনছেন এবং গল্পটার কমেন্ট সেকশনের পাশে দেখবেন একটা হাই বলে অপশন আছে, সেটাও একটু ক্লিক করে দেবেন যাতে কিংবদন্তির বিভিন্ন যারা শ্রোতা রয়েছে তারাও যেন এই গল্পটা শুনতে পারে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নিবেদনে। ভালো থাকবেন। নমস্কার। কাকদ্বীপে যাওয়ার পথে পড়ে এই ছোট্ট জায়গা করঞ্জলি। যেমন সুন্দর নাম তেমনই সুন্দর জায়গাটা। বেশ একটু গ্রামের ছোঁয়া আছে জায়গাটার মধ্যে। এখনো শহুরে সভ্যতা গ্রাস করেনি গ্রামটাকে। গ্রামের বেশিরভাগ মানুষই চাষবাস করে খায়। কিছুটা দূরে একটা নদীও বয়ে চলেছে তার মতো করে। কালো অজগর সাপের মতো একটা পিচ ঢালা রাস্তা চলে গেছে সোজা, যদিও সেটাও কিছুদিন আগেই তৈরি হয়েছে। না হলে এতদিন কাঁচা ইটের রাস্তাতেই অভ্যস্ত ছিল লোকজন। সেই রাস্তার একপাশে এক বিশাল জঙ্গল। ওই জঙ্গলের ভেতর স্থানীয় লোকেরা কাঠকুটো সংগ্রহ করার জন্যই মূলত যায়, কারণ জঙ্গলের ভেতর কোনো হিংস্র প্রাণী নেই। হয়তো কিছু বুনো কুকুর আর শিয়ালের বাসস্থান জঙ্গলের ভেতর। রাস্তার একধারে কিছু দোকানপাট আছে, তবে সন্ধ্যের পরেই সবাই ঝাঁপ বন্ধ করে দেয়, কারণ এই রাস্তায় আলোর তেমন ব্যবস্থা নেই। যা আছে মিটমিট করে জ্বলে, তাতে আলোর চাইতে অন্ধকার লাগে বেশি, আর লোক চলাচলও তেমন থাকে না। রাস্তার ওপর একটাই ছোট্ট চায়ের দোকান, সেটা হলো বলাইয়ের। তার ছোট্ট চায়ের দোকানটায় এই সাত সকালেই ভিড় করেছে কিছু মানুষ। আসলে এই ঠান্ডার মধ্যে গলায় একটু গরম চা দিলে আরাম হয়, না হলে শহরের লোকেদের মতো অত চায়ের নেশা এদের নেই। এই চায়ের দোকান ভোর 6টায় চালু হয়। শীতকালে মোটামুটি সারাদিনই খোলা থাকে, তবে সন্ধে 7টা বাজতেই ঝাঁপ ফেলে দেয় বলাই, কারণ এরপর তার দোকানে চা খাওয়ার মতো আর লোক থাকে না। একদম শুনশান হয়ে যায় জায়গাটা, শুধু সাঁই সাঁই করে গাড়ির আনাগোনা। বলাইয়ের তৈরি একবার চা খেয়ে যে যার কাজে লেগে পড়বে। কেউ যাবে চাষের কাজে, কেউ বা অন্যান্য নানান কাজে ব্যস্ত হয়ে পড়বে। স্থানীয় বাসিন্দা বিমল গোড়াই একবার চা নিয়ে আয়েশ করে খাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাকে এখন বাস ধরে অন্য একটা দরকারে যেতে হবে ডায়মন্ড হারবারের দিকে। চা খেতে খেতে হঠাৎই তার চোখ পড়ল একটা জিনিসের দিকে। দেখলো একটা বুনো কুকুর জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এলো। মুখে একটা কালো রঙের প্লাস্টিকের প্যাকেট, হয়তো কিছু খাবার দাবার আছে ওর মধ্যে। কুকুরটা জঙ্গলের বাইরের দিকে এসে সেই প্যাকেটটা নিয়ে বসতেই আর একটা কুকুর চলে এলো সেই প্যাকেটটার ভাগ নিতে। এবার দুজনে মিলে ওই একটা প্যাকেট নিয়ে লড়াই বেঁধে গেল। বিমল চা খেতে খেতে ওদের লড়াই দেখছিল মন দিয়ে। এই লড়াই করতে করতে হঠাৎই ওদের প্যাকেটটা ছিঁড়ে যায়, আর ছিঁড়ে যেতেই যা বেরোলো তা দেখে বিমলের চক্ষু চড়ক গাছ। বিমল দেখল সেই প্যাকেটের ভেতর থেকে একটা ফর্সা মতন কিছু একটা বেরিয়ে এলো। ভালোভাবে দেখতেই সে চমকে উঠে বুঝল ওটা একটা মানুষের কাটা হাত, আর হাতের আঙুলে তখনও একটা সোনার আংটি চকচক করছে। বিমল চিৎকার করে উঠতেই কুকুর দুটো প্যাকেট ফেলে ভয় পালিয়ে গেল, আর বিমল ও অন্যান্য লোকজন ছুটে গেল সেদিকে। দেখা গেল সত্যি একটা মানুষের কাটা হাত, আর সেটা কোনো মহিলার। সবাই ভয়ে আতঙ্কে দিশেহারা হয়ে গেল। এমন ঘটনা এখানে এর আগে কখনো ঘটেনি। একটা মানুষের কাটা হাত যখন জঙ্গলের ভেতরে আছে, তার মানে পুরো বডিটাই ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে এভাবেই।
এক্ষুনি পুলিশে খবর দিতে হবে। সবাই তৎপর হয়ে থানায় খবর দিল। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে এলো। এরপর সারা জঙ্গল চিরুনি তল্লাশি করে একই ধরনের মোট 18টা প্যাকেট খুঁজে পেল তারা। একটা বডিকে অতগুলো টুকরো করে কাটা হয়েছে। উপস্থিত লোকজন দেখে যেন চমকে উঠল। কি নৃশংসভাবে মারা হয়েছে! ওই রকম একই প্যাকেট সারা জঙ্গলের ভেতর ছড়িয়ে ছিটিয়ে ফেলেছিল কেউ বা কারা। সত্যি ওটা একটা মহিলারই দেহ ছিল, সেটা শরীরের গঠন দেখেই বোঝা যায়। তাছাড়া আঙুলের আংটি আর একটা কানের দুল পাওয়া গেছে। তাছাড়া মৃত মহিলা খুব সম্ভবত বাঙালি হবে, কারণ বডির টুকরোগুলো বাংলা খবরের কাগজে মুড়ে মুড়ে তবেই প্লাস্টিক প্যাকেটে ভরা হয়েছে। পুলিশ সবাইকে জিজ্ঞাসাবাদ করে বুঝল স্থানীয় লোকেরা কেউ কিছুই জানে না। গভীর রাতের বেলা কেউ বা কারা এসে এইসব কাজ করেছে। লোকাল থানার অফিসার অঙ্কুশ বাগচি তত্ত্ব তালাশ করে রওনা দিল। যাওয়ার আগে সবাইকে বলল, যদি কেউ কোনো নিখোঁজ মহিলা সম্বন্ধে বলতে পারেন তবে অবশ্যই থানায় গিয়ে জানাতে, ঠিক আছে? স্থানীয় লোক এইসব কুকীর্তি করবে না, কারণ এইসব জায়গাতে কোনো সিসিটিভির ব্যাপার নেই। বাইরে থেকে যে কেউ এসে অনায়াসে কাজ ছেড়ে চলে যেতে পারে। তাছাড়া এখানে রাত 9টা বাজতেই মাঝরাত বলা যায়, সুতরাং অপরাধীর মুক্তাঞ্চল বলা চলে। অঙ্কুশ এবার সমস্ত থানাতে অ্যালার্ট জারি করল যে এর মধ্যে কোনো মহিলার নিরুদ্দেশ বা নিখোঁজ হওয়ার কেস কেউ করেছে নাকি তা নজর রাখতে। এইভাবেই কদিন কেটে গেল। এই ব্যাপারে কোনো খোঁজ খবর নেই। কিন্তু 5 দিন আগেই বারাসাত থানার অফিসার ফোন করলো অঙ্কুশকে। বারাসাতের একজন ভদ্রলোক বেশ কয়েকদিন আগেই তার স্ত্রীর নিখোঁজ হওয়ার জন্য থানায় এসে একটা এফআইআর করেছিল। থ্যাঙ্কস অফিসার, আপনি ওই ভদ্রলোকের কন্ট্যাক্ট নাম্বারটা একটু আমায় দিন। উনি সেটা দিতেই এবার অঙ্কুশ ফোন করলো সেই ভদ্রলোককে, মানে শিবম ঘোষকে। নিজের পরিচয় দিয়ে জানতে চাইল, কদিন আগেই আপনার স্ত্রী নিরুদ্দেশ হয়েছে, এই মর্মে একটা এফআইআর করেছিলেন বারাসাত থানায়, তাই তো? হ্যাঁ স্যার, করেছিলাম। তা আপনার স্ত্রীর কোনো খোঁজ পেয়েছেন কি? না স্যার, এখনো কোনো খোঁজ নেই সুনিতার। তা উনি কিভাবে নিখোঁজ হলেন? বাড়ি থেকেই নাকি অন্য কোথাও গিয়েছিলেন? আমার স্ত্রী প্রায় তার মেয়ের বাড়ি যেত, আর এবারে সেখান থেকে ফেরার পথেই নিখোঁজ হয়েছে সুনিতা। আপনার মেয়ের বাড়ি কোথায়? ওই তো ঘটকপুকুরে মেয়ের বাড়ি, ওখানেই গিয়েছিল সুনিতা। একটা কাজ করুন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব করঞ্জলি থানাতে এসে যোগাযোগ করুন। করঞ্জলি জায়গাটা আবার কোথায় স্যার? আগে তো কোনোদিন নাম শুনিনি। আপনি চলে আসুন, আমরা একটা 18টা টুকরো করা বডি পেয়েছি। সেই বডি দেখে যদিও চেনার উপায় নেই, কিন্তু আঙুলের একটি আংটি আর একটি কানের দুল পেয়েছি আমরা। সেসব দেখে যদি চিনতে পারেন। একটু চুপ করে থেকে শিবম ঘোষ জানতে চাইল, স্যার কোনো জামা কাপড় ছিল না তাতে, তাহলে তো আরো ভালো বোঝা যেত। না না, 18টা টুকরো করা বডির 18টা প্যাকেট পাওয়া গেছে, তাতে কোনো জামা কাপড় ছিল না। ঠিক আছে স্যার, আমি কাল চলে যাব থানায়। বলে ফোনটা রাখল। লোকটার নিষ্পৃহ ভাব যেন অঙ্কুশের মনে সন্দেহ জাগাল। যার বউ 1 সপ্তাহ ধরে নিখোঁজ, সে কিনা এত অবিচল রয়েছে কি করে? হয়তো দেখা যাবে নিজেই খুন করিয়েছে বউকে, তাই এত শান্ত রয়েছে। সাধারণত যা করে থাকে স্বামীটা সব কেসে। পরদিন করঞ্জলি থানায় পৌঁছে গেল শিবম ঘোষ, তার সাথে তার মেয়ে আর জামাই। শিবম ঘোষের বয়স 60-এর কোঠায় হবে, তার মেয়ে ঋত্বিকার বয়স 22 কি 23 হবে। কিন্তু জামাই রাজদীপের বয়সটা একটু বেশি লাগছে, বছর 35 হবে। তবে মেয়ে আর জামাই দুজনকেই বেশ ভালো দেখতে। তবে মায়ের চিন্তায় মেয়েটার চোখ মুখ একদম শুকিয়ে গেছে। ওদের বসতে বলে অফিসার ভেতর থেকে সেই আংটি আর কানের দুলটা এনে দেখাতেই মেয়েটা কেঁদে উঠল। রাজদীপ তাকে সান্ত্বনা দিতে থাকে।
শিবমবাবু ধরা গলায় বললেন, হ্যাঁ, এইসব সুনিতার গয়না, কিন্তু বাদ বাকি গয়না তাহলে গেল কোথায়? হয়তো খুনি ফেলে দিয়েছে, নয়তো কোথাও খুলে পড়ে গেছে। কারণ গয়নার জন্য যদি খুন করতো তবে আংটি দুল সবই নিত খুনি, কিছুই ফেলে রাখতো না। সেটাই হবে, নইলে মায়ের গলার সোনার চেন, হাতের চুড়ি সবই তো থাকার কথা। আসলে আংটিটা আঙুল থেকে খুলতে পারেনি, আর কানের একটা দুল খেয়াল করেনি, হয়তো তাই রয়ে গেছে। আর মায়ের ফোনটা পাওয়া যায়নি, তাহলে অন্তত কিছু বোঝা যেত। না, ওনার ফোনের কোনো চিহ্ন নেই প্যাকেটগুলোর মধ্যে। তার মানে খুনি ওটা নিয়ে গেছে। তাই হবে, কারণ ফোনের মধ্যে কিছুটা প্রমাণ আমরা পেতাম, কিন্তু এখন আর সেটা হবে না। অঙ্কুশ উত্তর দিল। শুধু রাজদীপ ওদের কথাবার্তার মধ্যে চুপ করে বসে আছে, ম্লান মুখে। অফিসার জানতে চাইল ঋত্বিকার কাছে, আপনার মা সেদিন আপনাদের বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ হন। মা কবে গিয়েছিলেন আপনার কাছে? যেদিন নিখোঁজ হয় তার 2 দিন আগেই গেছিল মা। উনি কতদিন বাদে বাদে যেতেন আপনাকে দেখতে? আমার বিয়ের পর থেকেই মা প্রায় আমাকে দেখতে একাই চলে যেত। মাসে একবার তো যেতই আমাদের বাড়ি। আসলে একটা মাত্র সন্তান বলে মা যেন আমাকে ছেড়ে থাকতেই পারতো না। সেদিনও কি একাই বেরিয়েছিলেন উনি? আর কিসে আসতো, বাস না ট্রেনে? কোনো ঠিকঠাক থাকতো না, যখন যেরকম মনে হতো তাতেই উঠতো। স্টেশন আর বাস স্ট্যান্ডের দূরত্ব আমাদের বাড়ি থেকে ওই একই। রাজদীপ মাকে বাইকে করে কিছুটা পৌঁছে দিতে চাইলেও মা রাজি হতো না। বলতো, না, আমার জন্য তোমার দেরি হয়ে যাবে, আমি ঠিক চলে যেতে পারবো। উনি যেদিন বেরিয়েছিল ঘটকপুকুরের উদ্দেশ্যে, সেদিন কি আপনার সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছিল ওনার? একেবারেই না। ওর কোনো কিছুতেই আমি কোনোদিন বাধা দিতাম না। সেই বারাসাত থেকে ঘটকপুকুর একা একাই যাতায়াত করত। আমি সাথে যেতে চাইলে বলতো, তুমি তো গেলেই চলে আসবে, 1-2 দিন মেয়ের সাথে সময় না কাটালে হয়? আপনার মেয়ের বিয়ে কবে হয়েছে? এই তো 1 বছর হবে পরের মাসেই। বিয়েটা কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ? না, আমাদের লাভ ম্যারেজ। আপনার স্বামীর প্রফেশন কি? উনি একজন ফিজিওথেরাপিস্ট। নিজস্ব চেম্বার আছে ঘটকপুকুরে, তাছাড়া একটা হসপিটালের সাথেও আছে। আচ্ছা শিবমবাবু, আপনি কি করেন? আমি চাকরি করতাম। এখনো কি চাকরি করছেন? আমি সরকারি চাকরি করতাম, মাত্র 2 মাস আগে রিটায়ার করেছি। উনি যেদিন ঘটকপুকুরে যান সেদিন আপনি কি বাড়িতেই ছিলেন? আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আপনার মা কোথায় থাকেন? ওই মেদিনীপুরের দিকে, রাঙামাটিতে। মা একাই থাকেন নাকি সাথে কেউ আছে? আমার ছোট ভাই থাকে ওখানে, তবে মা একাই থাকেন। ঠিক আছে, আপনারা আজ আসুন। আর হ্যাঁ, সুনিতা দেবীর একটা ফটো দেবেন আমাকে। ঋত্বিকা তার ফোনের গ্যালারি খুলে মায়ের ফটো বের করে দিল। অঙ্কুশ দেখল বছর 55 বয়স হবে ওনার। বেশ রাশভারী চেহারা, দেখে মনে হয় কোনো স্কুলের হেড মিস্ট্রেস। কোনো রকম খবর পেলেই আপনাকে জানাবো। আর শিবমবাবু, একবার আপনার বাড়িতে আমায় যেতে হবে 2-1 দিনের মধ্যে, ঠিক আছে? শিবম মাথা নাড়ল। অফিসারের কথায় সবাই উঠে পড়ল। ঋত্বিকা আকুল হয়ে বলল, স্যার, আপনারা আমার মায়ের খুনিকে ধরতে পারবেন তো? আর সব থেকে কষ্টের কথা হলো, আমাদের বাড়ি থেকে ফেরার পথেই মায়ের এই পরিণতি হলো। জানি না কে এটা করলো। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব, তবে আপনারাও সহযোগিতা করবেন অবশ্যই। স্যার, আমরা যতটুকু পারবো সাহায্য করব। তবে উনি সেদিন রাস্তায় বেরোনোর পর ঠিক কি ঘটেছিল সেটাই তো ধারণা করতে পারছি না। কি ওনাকে ওইভাবে খুন করলো, এ তো আমাদের ধারণারও বাইরে। ঠিক আছে, তদন্ত হলে হয়তো সবটা জানা যাবে। রাস্তার সিসি ক্যামেরাগুলো চেক করতে হবে, তবে মুশকিল হলো সব জায়গাতে তো আর সিসি ক্যামেরা লাগানো নেই। ফোনটাও তো নেই, ওটা পেলে অনেক সুবিধা হতো। সেটাই তো। ঠিক আছে, আমরা আসছি আজ। ওরা 3 জনেই বেরিয়ে গেল। এমন সময় কনস্টেবল রজত আসতে অঙ্কুশ তাকে বলল, শিবমবাবু লোকটার আচরণ বেশ সন্দেহজনক।
বউ খুন হয়েছে অথচ সেই রকম উতলা হয়ে ওঠার মতো কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার, একটা এফআইআর করে রেখেছে এই পর্যন্ত, বরং মেয়েটা বেশি কাতর হয়ে পড়েছে মায়ের শোকে। উনি সত্যি সেদিন মেদিনীপুর গিয়েছিলেন কিনা সেটা খোঁজ নিতে হবে। আজকাল তো পরকীয়ার নেশায় কত কি ঘটছে তার ঠিক নেই। শিবমবাবু সেই রাস্তায় হাঁটছেন কিনা কে বলতে পারে। হ্যাঁ, সেটা একদম ঠিক বলেছেন স্যার। এই পরকীয়ার জন্যই তো আরো বেশি অপরাধ হচ্ছে। এই লোকটার উপর নজর রাখতেই হবে। আমার তো একেই সন্দেহ হচ্ছে সবার আগে। হ্যাঁ, ওকে স্যার। আজ অঙ্কুশ যেখানে যেখানে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পেয়েছে সব সংগ্রহ করেছে। সেগুলো নিয়ে এবার দেখতে বসলো, সাথে রজত। হঠাৎই অঙ্কুশ উত্তেজিত হয়ে বলল, এই তো পরিষ্কার দেখা গেল বিকেল 5টা নাগাদ সুনিতা দেবী ঘটকপুকুর বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষায় ছিলেন। দূরে কিছু লোকজন বসে আছে। কিন্তু গাড়ি থেকে কেউ তাকে ফোন করেছিল মনে হচ্ছে। কিছুক্ষণ পর ফুটেজে দেখা গেল একটা চকলেট রঙের অডি গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়ির ভেতরের আরোহীদের চেনা যাচ্ছে না, কারণ কালো কাঁচ তোলা ছিল। এই যে পজ করো, হ্যাঁ এখানে এখানে। গাড়ি থেকে কেউ তাকে ফোন করেছিল মনে হচ্ছে। সুনিতা দেবী ফোনে কথা বলতে বলতে গাড়ির দিকে এগিয়ে গেল, আর ঠিক তারপরেই পিছনের দরজা খুলে গাড়িতে উঠে বসলো। কিন্তু সামনে যারা বসে আছে তাদের মুখ তো দেখা যাচ্ছে না, এটাই তো মুশকিল। আরো কিছু দূর গাড়িটা চলতে দেখা গেল, কিন্তু এরপর আর তাকে দেখা গেল না। তার মানে সিসি ক্যামেরা আর সেদিকে নেই, তবে সাদা গাড়ির নাম্বার প্লেটটা দেখা গেছে। দেখতে হবে কার গাড়ি ওটা, তাহলেই বোঝা যাবে খানিকটা। তার মানে ওনার চেনা কোনো লোক ওনাকে গাড়ির ভেতর তুলেছিল লিফট দেওয়ার জন্য। সেটা তো হতেই পারে স্যার। ব্যাপারটা বেশ গোলমেলে। ভুয়ো নাম্বার প্লেট লাগিয়ে রেখেছে কি ইচ্ছে করেই, যাতে গাড়ির সন্ধান না পাওয়া যায়। কিন্তু সুনিতা দেবীকে যে নিজে থেকে লিফট দিল সে খুন করলো কেন? কি এমন শত্রুতা ছিল ওনার সাথে? আর যদি খুন করার জন্য লিফট দিয়েছিল তাকে, তাহলে কে হতে পারে সেই লোকটা? সুনিতার পরিচিত বলতে স্বামী, মেয়ে আর জামাই, এর বাইরে আর কেউ ছিল নিশ্চয়ই, নাইলে এরকম ঘটনা ঘটবে কেন? তবে এই সুনিতা দেবীর ফোনটা পাওয়া গেলে কেসটা অনেক সুবিধা হতো, কিন্তু সে এগুলো তো বালি স্যার। উনি নিশ্চয়ই চাইবে না তার ধরা পড়া রাস্তাটা সহজ করতে। দেখা যাক ওনার স্বামী কিছু বলতে পারেন নাকি এই ব্যাপারে। পরদিন অঙ্কুশ পৌঁছে গেল বারাসাতের শিবম ঘোষের বাড়িতে। দোতলা ছোট্ট ছিমছাম বাড়ি। উনি বাড়িতে একাই আছেন বর্তমানে। অঙ্কুশ সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে জানতে চাইল, ওনার পরিচিত কারোর চকলেট রঙের অডি গাড়ি আছে কিনা একটু ভেবে দেখো তো। না, সেরকম কারোর কথা জানি না। আমার জানাশোনা কারোর তো চকলেট রঙের অডি গাড়ি নেই। আপনার মেয়ে জামাইয়ের গাড়ি নেই? না, আমার জামাইয়ের বাইক আছে। এছাড়া আর কারোর গাড়ির কথা তো মনে পড়ছে না এই মুহূর্তে। সুনিতা দেবীর বাপের বাড়ির কারুর চকলেট কালারের অডি গাড়ি নেই? না না, ওর বাপের বাড়ি তো এখানে নয়, সেই বীরভূমের লাভপুরে। আর খুব একটা যোগাযোগ নেই তাদের সাথে। ওর মা বাবা মারা যাওয়ার পরে আর তো কোনো যোগাযোগই নেই। আচ্ছা, ওনার সাথে কারোর যোগাযোগ নেই মানে কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব? না না, ও খুব একটা লোকজনের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করতো না। পরিচিত জন বলতে আমরা তিনজনই ছিলাম। আমি আপনাদের বাড়িটা একবার সার্চ করতে চাই, আমার কাছে ওয়ারেন্ট আছে। নো প্রবলেম, আপনি দেখুন আমার বাড়ি সার্চ করে। দোতলা বাড়ির 4খানা ঘর, দুজন লোকের পক্ষে অনেক বেশি। নিচে কোনো ভাড়াটে নেই। অঙ্কুশ বাড়ি সার্চ করতে এসেছে একটাই উদ্দেশ্য নিয়ে, যদি সুনিতার ফোনটা পাওয়া যায় কোথাও। কারণ অঙ্কুশের কেন জানি মনে হচ্ছিল এই খুনটার সাথে শিবম বাবু অবশ্যই জড়িয়ে আছেন। আচ্ছা, আপনার মাকে এখানে এনে রাখতে পারতেন তো? এখানে তো অনেক জায়গা, আর উনি তো একাই থাকেন। অঙ্কুশ ইচ্ছে করেই খোঁচা মারল। শিবম বাবু একটু চুপ করে থেকে উত্তর দিলেন, সুনিতা পছন্দ করতো না আমাকে, তাই মা কোনোদিন এখানে আসেনি। তবে ভাবছি এবার নিয়ে আসবো মাকে।
অঙ্কুশের শিবমবাবুর কথাটা শুনে ভালো লাগলো। মানুষ ইচ্ছে থাকলেও অনেক কিছু করতে পারে না, আর সেটা প্রকাশ করতেও পারে না অনেকে। সারা বাড়ির তত্ত্ব তালাশ করে এমন কিছুই পেল না যাতে কোনো রকম সন্দেহ হতে পারে শিবম ঘোষকে। আর ফোন তো পেলই না। যদি শিবম ঘোষ সত্যি খুন করে থাকে তবে ফোনটা সে লুকিয়ে রাখবে ঠিকই স্যার। এই সংসারে সুনিতা দেবীর প্রভাব অপরিসীম ছিল, তার কথাই শেষ ছিল। আর এদিকে শুভম ঘোষ খুব শান্ত আর ধীর স্থির গোছের মানুষ। আচ্ছা শিবম বাবু, আপনার ফোন নাম্বারটা একটু দেবেন তো, তার সাথে আপনার স্ত্রীর নাম্বারটাও। অফিসারের কথা শুনে শিবম ঘোষ তার ফোন নাম্বার আর সুনিতার নাম্বার দিয়ে দিল। নাম্বার নিয়ে ওরা সেখান থেকে বেরিয়ে পড়ল। গাড়িতে যেতে যেতে অঙ্কুশ রজতকে বলল, আমি মেদিনীপুরের দিকে গিয়ে একবার খোঁজ নেব শিবম বাবুর ব্যাপারে। সত্যি সেদিন রাঙামাটিতে উনি গিয়েছিলেন কিনা। শিবমবাবুর মোবাইল লোকেশন তো রাঙামাটিতেই দেখাচ্ছে। কিন্তু তবুও সামনাসামনি কথা বলে একবার জেনে আসবো শিবম ঘোষ কি ধরনের মানুষ, বউকে খুন করার মতো দম আছে কি না। পরদিন সকালে সাধারণ পোশাকে অঙ্কুশ চলে গেল পশ্চিম মেদিনীপুরের রাঙামাটিতে, যেখানে শিবম বাবুর আদি বাড়ি। যাতে পুলিশ দেখে কেউ ঘাবড়ে না যায় সেই জন্যই সিভিল ড্রেসে গিয়েছিল সেখানে। বিশেষ করে শিবম বাবুর বৃদ্ধা মা হয়তো ঘাবড়ে যেতেই পারেন। 75 বছর বয়সী মানুষটা নিজেই নিজের খাবার তৈরি করছিলেন। অঙ্কুশ তাকে শিবম ঘোষের পরিচিত বলে জানালো। আমার ছেলে তো এসেছিল ওই দিন, আবার পরদিনই চলে যায় সে। আপনার বড় ছেলের বউ আসতো না এখানে? না, সে তো কোনোদিন আসে নাই এখানে। আপনার দুটো ছেলে থাকা সত্ত্বেও এই বয়সে একা থাকেন কেন? আমার কপাল বাবা, বুড়ো হলে তারে আর কেউ পছন্দ করে না। আমি সেটা বুঝি বলে একাই থাকি আমার স্বামীর ভিটেতে। তবে আমার ছেলেরা আমার খোঁজ খবর করে খুব, সেটা নিয়ে আমার কিছুই বলার নাই। আপনার ছোট ছেলে কোথায় থাকে? এই তো পাশেই তার বাড়িতে, বাবার জমিতেই সে বাড়ি করেছে। শুনেছেন তো আপনার বড় ছেলের বউকে কেউ খুন করেছে? শুনছি সেটা, আমার ছোট ছেলে বলল কাল। কি আর বলবো? এই ব্যাপারে আপনার কিছু বলার আছে? আমার আবার কি বলার থাকতে পারে? সে তো কোনোদিন এখানে আসেনি, আমার সাথে তার কোনো সম্পর্ক ছিল কই? আপনার ছেলের সাথে বউয়ের সম্পর্ক কেমন ছিল জানেন? এখানে বসে সেটা বলতে পারি না আমি, ভালোই ছিল হয়তো। অঙ্কুশ বুঝল বৃদ্ধা খুব বুদ্ধিমতী, আজে বাজে কোনো কথা বলবেন না উনি। অঙ্কুশ বৃদ্ধার কাছ থেকে বিদায় নিয়ে শিবম ঘোষের ভাই রূপম ঘোষের বাড়িতে গেল। উনি বাড়িতেই ছিলেন। তার কাছে অঙ্কুশ পুলিশ হিসেবেই পরিচয় দিল, কিন্তু সে তো বৌদির খুনের ব্যাপারে কিছু বলতেই চাইল না। ওনার সাথে আমার সেভাবে আলাপ পরিচয় হয়নি, তাই ওনাকে কে খুন করলো আর কে তার শত্রু বলতেই পারবো না। কেন, আপনি কোনোদিন বারাসাতে দাদার বাড়ি যাননি? দাদার বিয়ের পর একবার গিয়েছিলাম, বৌদির হাবভাব দেখে আর যাবার ইচ্ছা হয়নি। তবে দাদা আসতো প্রায় এখানে সময় পেলেই মাকে দেখতে। আচ্ছা, আপনার দাদা কেমন মানুষ? আমার দাদার মতো মানুষ কমই হয়, খুব ভালো মানুষ তিনি। আপনার দাদা কি খুন করতে পারে তার বউকে? আপনার কি মনে হয়? দাদার কথা আমার মুখ থেকে না শুনে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করুন, তারাই ভালো বলতে পারবেন। দাদা যদি সেরকম মানুষ হতো কবেই তার বউকে ডিভোর্স দিয়ে দিত, কিন্তু দাদা একেবারেই অন্য ধাতুতে করা। আপনি তো এখানেই বিয়ে করেছেন, আপনার বিয়ের সময় বৌদি আসেনি এখানে? রূপম ম্লান মুখে মাথা নাড়ল। অঙ্কুশ যা বোঝার বুঝে গেল। ঠিক আছে, আমরা তাহলে আসছি। হ্যাঁ। এবার অঙ্কুশ রাঙামাটি থেকে ফিরে এলো করঞ্জলিতে।
আজ অঙ্কুশ শিবমবাবু আর সুনিতার নাম্বার দুটো ট্র্যাক করল। দেখা গেল ঘটনার দিন শিবমবাবুর লোকেশন দেখাচ্ছে পশ্চিম মেদিনীপুরের দিকেই, আর সুনিতার নাম্বারের শেষ লোকেশন ঘটকপুকুর। তার মানে ওই কালো গাড়িতে ওঠার পর তার ফোন সুইচ অফ করা হয়, বা সুইচ অফ হয়ে যায়। হয়তো চার্জ ছিল না ফোনে, সেটাও হতে পারে। কি এমন লোক যার সাথে এতটা শত্রুতা ছিল সুনিতা দেবীর, আর এমন শত্রুতা যে তাকে খুন করতে বাধ্য হলো? মেদিনীপুর তো ঘোরা হলো স্যার, এবার কি করবেন? বাকি আছে ঘটকপুকুর। আগামীকাল অবশ্যই যেতে হবে ওনার মেয়ে জামাইয়ের কাছে। সেই মতো পরদিন অঙ্কুশ চলে গেল ঘটকপুরে ঋত্বিকার বাড়িতে। তখন রাজদীপ বাড়িতেই ছিল। অবশ্য আগেই ফোন করে জানিয়েছিল অঙ্কুশ। বাড়িতে ঢুকতেই চোখে পড়ল সুনিতা দেবীর একটা বাঁধানো ফটোর দিকে। রজনীগন্ধার মালা ঝুলছে তাতে। ফটোতে ওনার চোখ দুটো দেখে মনে হচ্ছিল মেয়ের সংসারটাকে তীক্ষ্ণ নজরে জরিপ করছেন সুনিতা দেবী, আর সেটা যেন ফটোর ভেতর থেকেই। ঋত্বিকা আর রাজদীপের বয়সের ফারাক থাকলেও দুজনের মধ্যে খুবই মিল, সেটা দেখেই বোঝা যায়। আর রাজদীপ স্বামী হিসেবে খুবই কেয়ারিং। বউকে সে ঋতু বলে ডাকছিল, আর বয়সে এতটা বড় হওয়া সত্ত্বেও ঋত্বিকা তাকে রাজ বলেই সম্বোধন করছিল। ঘটকপুকুরে ওদের নিজস্ব ছোট বাড়ি, বেশ সচ্ছল অবস্থা। রাজদীপের চেম্বার ছাড়াও হসপিটালের সাথেও যুক্ত রয়েছে। আপনার আসল বাড়ি কোথায়? সেখানে কারা আছেন? আমি বহরমপুরের ছেলে। ওখানে আমার বাবা, মা, দাদা, বৌদি সবাই আছেন। এখানে তাহলে আপনারা দুজনেই থাকেন শুধু, তাই তো? আসলে আমার হসপিটাল, চেম্বার সব এখানেই, তাই। আপনি কোন হসপিটালে রয়েছেন? পিয়ারলেস হসপিটাল। আপনার মায়ের সাথে তার জামাইয়ের সম্পর্ক কিরকম ছিল? আপনি তো তার নয়নের মণি ছিলেন শুনেছি। আর জামাই? প্রশ্ন শুনে দুজনেই দুজনের দিকে তাকালো। অঙ্কুশ দেখল ঋত্বিকার চোখ মুখ অস্বস্তিতে ভরে গেল, আর রাজদীপ মাথা নিচু করে আছে। না, ঠিকঠাকই ছিল, যেমন থাকে আর কি। ঋত্বিকার উত্তর শুনে অঙ্কুশ বুঝল উত্তরটা তেমন জুৎসই হলো না, কিরকম একটা বাঁধো বাঁধো ব্যাপার। আচ্ছা, সুনিতা দেবীর কি কোনো শত্রু ছিল? না হলে এভাবে খুন করলো কি? আপনারা কাছের লোক, নিশ্চয়ই একটু আন্দাজ করে থাকবে। মা একটু রাশভারী আর সবসময় নিজের মর্জিতে চলতো, তবে তার কোনো শত্রুর কথা আমরা বলতে পারবো না। তবে শত্রু তো নিশ্চয়ই ছিল, আর আমরা সেটা জানতাম না। না হলে এভাবে খুন হবে কেন? সেটাই তো ভাবাচ্ছে, কি এমন খুনি যে এইভাবে খুন করলো? অনেকখানি রাগ জমে থাকলে তবেই না বডিগুলোর এতগুলো টুকরো করতে পারে। আপনাদের দুজনের ফোন নাম্বারটা একটু দেবেন তো। আমাদের দুজনের ফোনই সেদিন বাড়িতেই ছিল, ঋতুও বাড়িতেই ছিল, শুধু আমি ফোনটা ভুল করে বাড়িতে রেখে চলে গেছিলাম সেদিন। অঙ্কুশের আর কিছুই করার নেই। ফোন নাম্বারটা নিয়ে সে ওদের বাড়ির থেকে বেরিয়ে এলো। পরের দিনই ওদের দুজনের ফোন ট্র্যাক করলো অঙ্কুশ। রাজদীপ আর ঋত্বিকার লোকেশন দেখাচ্ছে ওদের ঘটকপুকুরের বাড়িতেই, তাই ওদের দুজনকে সন্দেহ করার মতো আর কিছুই নেই। কিন্তু এবার কোন পথে তদন্ত করবে অঙ্কুশ? না, এভাবে হবে না, অন্যভাবে এবার চেষ্টা করতে হবে। কোনো একটা প্রমাণ তো জুটছে না, আবার ওই অডি গাড়ির খোঁজ করতে হবে আবার। অঙ্কুশ আজ ফোন করল সুজয়কে। সে তার সমস্ত কেসেই সাহায্য করে। পুলিশের সোর্স হিসাবে কাজ করে সুজয়। ওর উপর অনেক ভরসা করে অঙ্কুশ। সুজয় জানালো যে আগামীকাল এসে সে দেখা করবে অঙ্কুশের সাথে। পরদিন সুজয় এলে তাকে ঘটকপুকুরের বাস স্ট্যান্ডের সিসিটিভি ক্যামেরার ফুটেজটা দেখালো অঙ্কুশ। ওই চকলেট কালারের গাড়িটার খোঁজ নিতে হবে। এই দিকে ওই গাড়ি খুব কম লোকেরই আছে, সেটা একটা সুবিধাই বলা যায়। ঘটকপুকুর বা তার আশেপাশে একটু খোঁজ খবর করলেই হয়তো পেয়ে যাবে সুজয়। স্যার, আমি কটা দিন সময় নিচ্ছি, তারপরে আমি আপনাকে এ ব্যাপারে খোঁজ দিতে পারবো। আজ তবে আমি উঠছি। বেস্ট অফ লাক সুজয়,
তোমার রিপোর্টের অপেক্ষায় রইলাম। ওই গাড়ির ভেতর তো সুনিতাকে মারেনি কেউ, নিশ্চয়ই কোথাও নিয়ে গিয়ে তাকে মারা হয়েছে ওইভাবে। খুনির কোনো পরিচিত জায়গাতে গিয়ে নিয়ে মেরেছে নিশ্চয়ই, কিন্তু সুনিতা কি বুঝতে পারেনি কিছুই? সে ছেড়ে দিয়েছে অত সহজে? তবে এমন কি হয়েছিল সেদিন যে সুনিতা চুপ করেছিল? দেখতে দেখতে 1 সপ্তাহ চলে গেল, সুজয়ের কোনো খোঁজ নেই। তার মানে সুজয় কোনো খোঁজ খবরই পায়নি ওই গাড়ির। এবার তাহলে কেসটা ফাইল বন্ধ করেই রাখতে হবে, আর কিছুই করার নেই। এদিকে রিপোর্টারগুলো তো পুলিশকে তুলোধনা করছে রোজ। আজ রাতে অঙ্কুশের সাথে তার গোয়েন্দা বন্ধু রণজয়ের কথা হচ্ছিল। কথায় কথায় অঙ্কুশ এই কেসটার ব্যাপারে খুলে বলল। কোনো কুল কিনারা পাচ্ছি না, কেসটা কিভাবে হ্যান্ডেল করবো জানি না। এবার হয়তো ফাইলটা চাপা দিতে হবে। উনি যখন ওই বাড়িতে উঠে গেলেন তার মানে খুব পরিচিত লোক নিশ্চয়ই ওনার। তুই বরং এবার ওনার পরিচিত লোকের দিকে নজর রাখ। ওনার পরিচিত লোক বলতে স্বামী, মেয়ে আর জামাই, মাত্র এই 3 জন। আর কেউ না কেউ তো আছেই। আরে ভদ্র মহিলা তো বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি কারোর সাথেই সেভাবে যোগাযোগ রাখতো না। শত্রুতা করতে গেলে যোগাযোগ না থাকলেও চলে বন্ধু। কোনো না কোনো কারণে মনের ভেতর রাগটা থেকেই যায় মানুষের। ওরাই যদি না জানে আমি আর জানবো কি করে বলো তো? তুই ওদের থেকেই খোঁজ খবর নে। পরিচিত আরও কেউ আছে নিশ্চয়ই, হয়তো সেভাবে যোগাযোগ নেই, কিন্তু রাগটা হয়তো রয়ে গেছে ওনার উপরে। সুনিতা দেবীর মৃত্যু নিয়ে ওদের কারোর কোনো খুব একটা মাথা ব্যথা আছে বলে আমার মনে হচ্ছে না, একমাত্র মেয়ে ছাড়া। তাহলে হয়তো শ্বশুর আর জামাই মিলে খুনটা করেছে। ওরা দুজন মিলে খুন করবে সুনিতা দেবীকে? হয়তো ওদের মধ্যেই কারোর একজনের খুব রাগ ছিল ওনার ওপরে। ওনার স্বামীর রাগ থাকলেও থাকতে পারে, কিন্তু তা বলে খুন করবে এটা তো ভাবা যায় না। আমি যতদূর খোঁজ নিয়ে জেনেছি উনি মানুষটা অন্যরকম। শোন, পুলিশে চাকরি করে না অত সহজে ছাড় দেওয়া যায় না। সবাইকেই একটু সন্দেহের চোখে দেখতে হয় বন্ধু, ওইটাই নিয়ম। কেসটা নিয়ে একটু অন্যরকম ভাবে দেখ। হ্যাঁ, তাহলে রাখছি আজকে। হ্যাঁ, গুড নাইট। রণজয়ের ফোনটা রেখে অঙ্কুশ নতুন করে ভাবতে লাগলো, এবার তাহলে কার উপর দৃষ্টিটা দিতে হবে। অঙ্কুশের অবশ্য প্রথম থেকেই শিবম ঘোষের ওপর সন্দেহ, আর সেটাই স্বাভাবিক। কিন্তু ফোনের লোকেশন তো অন্য কথা বলছে। তাছাড়া নিজে গিয়ে সে প্রমাণ পেয়েছে যে উনি সেই সময় রাঙামাটিতেই ছিলেন। এমনই সময় অঙ্কুশের ফোনটা বেজে উঠল। দেখল সুজয়ের ফোন, তার মানে কোনো খবর আছে অবশ্যই। স্যার, বেশ কিছু খবর জোগাড় হয়েছে, তবে ফোনে নয়। কাল আমি সরাসরি গিয়ে আপনাকে জানাবো। ঠিক আছে, আমি ওয়েট করব। অঙ্কুশের মাথা থেকে অনেকটা ভার নেমে গেল যেন। সে তো ভাবছিল কেসটা এবার বোধহয় বাক্সবন্দী হয়ে থাকবে, তবে সুজয়ের কথায় অনেকটাই ভরসা পেল অঙ্কুশ। পরদিন সুজয় এসে বলল, এই গাড়ির মালিক বিল্টু পাত্র বলে একজনের। বিল্টুর আগের পরিচয় মোটেও ভালো নয়। আগে যত রকমের 2 নম্বরই কাজকর্ম করত, খুন, জালিয়াতি, আরও অনেক কিছু করত। একবার জেলও খেটেছিল, তবে ইদানিং শুনছি ভদ্রলোক হয়ে গেছে। এখন কি করে বিল্টু? কি সব মালপত্র ডেলিভারি দেয় শুনেছি। কিন্তু এই বিল্টুর সাথে সুনিতার খুনের কি সম্পর্ক, সেটাই তো মাথায় আসছে না আমার। জানি না স্যার, তবে আপনি একটা কাজ করতে পারেন এই মুহূর্তে। ওকে একবার থানায় এনে জিজ্ঞাসাবাদ করতে পারেন, কারণ সিসিটিভি ফুটেজে তো ওর গাড়িটাই দেখা গেছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই করা যায়, তবে আমি ভাবছি লোকটাকে কদিন ওয়াচ করলে কেমন হয়, কিছু তো বোঝা যেত। তার চেয়ে আপনি আগে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে নিন, সেটাই ভালো হবে। হয়তো ওর গাড়ি কেউ ব্যবহার করছিল সেদিন। ঠিক আছে সুজয়, তোমাকে অনেক ধন্যবাদ। আমি কালকেই ওকে থানায় নিয়ে আসবো। পরদিন সেই বিল্টু পাত্রকে থানায় আনা হলো। আমাকে থানায় কেন এনেছেন স্যার? আমি আবার কি করলাম? এই আপনার সাথে একটু আলোচনা করব বলে রেখেছি। আমার সাথে কিসের আলোচনা? আমার কত জরুরি কাজ ছিল একটা, সেসব ফেলে থানায় আসতে হলো। আচ্ছা, গত মাসের 25 তারিখ বিকেল 5টায় আপনার ওই চকলেট কালারের অডি গাড়িটা কোথায় গেছিল? সেটা কি এতদিন পরে খেয়াল থাকে স্যার? আপনার যখন খেয়াল নেই আমি মনে করাচ্ছি আপনাকে। এই ভিডিও ফুটেজটা দেখুন, ঠিক মনে পড়ে যাবে। ওটা 25 তারিখের ফুটেজ।
বিল্টুর সামনে ওই ভিডিও ফুটেজটা চালালো অঙ্কুশ। ওটা দেখেই একটু চমকে উঠল সে। সেটা অঙ্কুশের চোখ এড়ালো না। তারপরেই সে হেসে বলল, ওই গাড়ির নাম্বার আমার নয় স্যার, আমার গাড়ির নাম্বার আলাদা। ওটা তো ইচ্ছে করে ভুল নাম্বার প্লেট লাগানো হয়েছে। তাহলে তো মিটেই গেল, শুধু শুধু আমাকে এখানে বসিয়ে রেখে লাভ কি? কিন্তু ওই ফুটেজে দেখা গাড়িটার সাথে আপনার গাড়ির একটা ভীষণ মিল আছে, সেটা কি করে বলুন তো? সেটা আমি কি করে বলবো বলুন তো? এই দেখুন, ফুটেজে দেখাচ্ছে গাড়ির গায়ে একটা ঘষটে যাওয়ার দাগ, আর সেটা আপনার গাড়িতেও আছে। মনে পড়ছে এবার? এতটা মিল কি করে হয় বলুন তো? এখনো কি বলবেন গাড়িটা আপনার নয়? স্যার স্যার আমি সবটাই বলছি, তবে এতে আমার কোনো দোষ ছিল না। এবার বলুন, ওই গাড়িতে সুনিতা দেবীকে তোলার পর কি করেছিলেন? সেদিন কি আপনি একাই ছিলেন নাকি সাথে আরো কেউ ছিল? স্পিক আউট, চুপ করে থাকলেই পার পাবেন না। বলুন কি হয়েছিল সেদিন? অঙ্কুশ এবার গর্জন করে উঠল। বিল্টুর সারা শরীর কেঁপে গেল, কিন্তু তাও সে মুখ খুলল না। একবার তো জেল খেটেছেন, ভালোই অভিজ্ঞতা আছে, তাই এবারও তাই করতে হবে মনে হচ্ছে, কারণ সোজা আঙুলে ঘি উঠবে বলে তো মনে হয় না। আমি ওনাকে মারতে চাইনি, কারণ আমি তো ওনাকে চিনতামই না আগে কখনো। তাহলে কার কথায় করেছিলেন এটা? এবার যার নাম বলল বিল্টু, শুনেই ভীষণভাবে অবাক হলো অঙ্কুশ, কারণ এই নাম এর আগে কোনোদিনও শোনেনি সে। পরিমল সাঁতরা। আপনি যার নাম বললেন সে কোথায় থাকে, আমাকে তার ফোন নাম্বার দিতে পারবেন? উনি চৌমাথার দিকে থাকেন শুনেছি, এর বেশি কিছুই জানি না। আমি টাকা নিয়েছি, কাজ সেরেছি, ব্যাস এটুকু। ওনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে আপনার কাছে? খুনটা কে করেছিল সুনিতা দেবীকে? সেদিন গাড়ির ভেতর তিনিই ছিলেন, আর সমস্ত কিছু পরিকল্পনা তিনিই করেছিলেন। বিল্টু এবার আর কোনো উত্তর দিল না, মাথা নিচু করে থাকল। যা বোঝার বুঝে গেল অঙ্কুশ। বিল্টুকে লকআপে ঢুকিয়ে এবার অঙ্কুশের কাজ হলো পরিমল সাঁতরাকে অ্যারেস্ট করা। কিন্তু কে এই পরিমল সাঁতরা, আর তার সাথে কিসেরই বা শত্রুতা ছিল সুনিতা দেবীর? অঙ্কুশের মাথায় সেটাই ঘুরছিল। পরদিন পরিমল সাঁতরাকে অ্যারেস্ট করতেই সব পরিষ্কার হয়ে গেল। এবার করঞ্জলির থানায় অঙ্কুশ ডেকে পাঠালো শিবমবাবু, রাজদীপ আর ঋত্বিকাকে। ওরা বেশ অবাক হয়ে গেল, বারবার প্রশ্ন করতে থাকে সুনিতার খুনি ধরা পড়েছে নাকি। আরে একবার এসেই দেখুন না, ভীষণ জরুরি দরকার। ওরা পৌঁছে গেল থানায়। অঙ্কুশ এসে উপস্থিত হলো একটু পরেই। ওদের দিকে তাকিয়ে বলল, আজ একটা গল্প বলবো আপনাদের, হয়তো এই গল্পের সাথে নিজেরা নিজেদের মতো করে রিলেট করতে পারবেন। একজন নিপাট ভদ্রলোক, ভালো চাকরি করে, দেখে শুনে বিয়ে হলো এমন একজনের সাথে যিনি অত্যন্ত বদমেজাজি এবং ডমিনেটিং, কোনোভাবেই কারোর সাথে মিলেমিশে থাকতে পারে না। একজন মা তার বৃদ্ধ বয়সে ছেলের বাড়িতে এসে থাকতে চাইলেন, কিন্তু তার পুত্রবধূ পরিষ্কার বলে দিলেন, আমি এখানে কাউকে অ্যালাউ করব না। ছেলের ইচ্ছে থাকা সত্ত্বেও মায়ের জায়গা সেখানে হলো না। অঙ্কুশ থামতেই দেখা গেল শিবম ঘোষ কেমন যেন উসখুস করে উঠলেন। অঙ্কুশ তাকে এক পলক দেখেই আবার বলতে শুরু করলো, ওই মহিলাটির সাথে থাকতে থাকতে উনি অসহ্য হয়ে উঠেছিলেন, কিন্তু তাকে ডিভোর্স দেওয়ার মতো মানসিকতা তার ছিল না। মুখ বুঝে সব মেনে নিয়েছেন। সংসারে ওনার কথাই শেষ কথা। ভদ্রলোকের নিজস্ব কোনো পছন্দ অপছন্দ বলে কিছুই ছিল না। আর না থাকলেই বা কে মানছে, আর থাকলেই বা কে মানছে। এর মধ্যেই তাদের একটি সন্তান হলো। খুব আদরের সেই মেয়ে, কিন্তু সেখানেও ওনার কথাই শেষ কথা। মেয়ে কি খাবে, কি পড়বে, কোথায় যাবে, সবটাই মায়ের নিয়ন্ত্রণে। সেই ছোট্ট মেয়েটা ছোটবেলা থেকে মায়ের কন্ট্রোলে থাকতে থাকতে আরো অসহ্য হয়ে উঠেছিল। স্কুলে মায়ের সাথেই তাকে যেতে আসতে হতো। তার কোনো বন্ধু বান্ধব ছিল না, কারণ তার মায়ের পছন্দ নয় বলে। কলেজে উঠে মেয়েটা একটু স্বাধীনতা পেল, মা তাকে একলা ছাড়তে বাধ্য হলো।
আর এরপরই তার সাথে অদ্ভুতভাবে পরিচয় হলো এমন একজন মানুষের, যিনি বয়সে অনেকটা বড় হলেও তার মনের মতো মানুষ ছিলেন তিনি। দিন দিন তার সাথে নিজেকে জড়িয়ে ফেলল মেয়েটা। এবার মায়ের কানে সেই খবরটা যেতেই তিনি খড়গহস্ত হয়ে উঠলেন। তার মেয়ে কিনা এইরকম একটা সম্পর্কে জড়ালো, এ তো ভাবা যায় না। বয়সে অত বড় তো বটেই, তার উপর একজন ফিজিওথেরাপিস্ট। কত আর আয় হবে তার? মায়ের তো অনেক স্বপ্ন ছিল মেয়েকে নিয়ে, কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ারের সাথে মেয়ের বিয়ে দেবে, যা অঢেল টাকা থাকবে, তার নিজেরও মান সম্মান বাড়বে। কিন্তু মেয়ের পাশে ছিল মেয়েটির বাবা। উনি দেখেছিলেন রাজদীপ মানুষ হিসাবে খুব ভালো, তার মেয়েকে যত্নে রাখবে সে, বয়সটা বেশি তাতে ক্ষতি কি? অঙ্কুশ থামতেই দেখল অবাক বিস্ময়ে ঋত্বিকা তার দিকেই তাকিয়ে আছে। নিজের সাথে সে গল্পের মিল খুঁজে পাচ্ছিল, সেই জন্যই অঙ্কুশ আবার বলতে শুরু করলো। মেয়ে যখন বুঝলো মায়ের দিক থেকে ঝামেলা শুরু হবে, তখন সে বাবার সাহায্য নিয়ে বিয়েটা সেরে ফেললো তার মনের মানুষের সাথে। আর এই খবরটা পেয়ে মা যেন ঝড় তুলল সংসারে। স্বামীকে যাচ্ছে তাই করে অপমান করলেন, কিন্তু ওনার স্বামী সমস্ত কিছু চুপচাপ সহ্য করলেন। এবার মেয়ের বিয়ের পর থেকেই তিনি মেয়ের বাড়ি যাতায়াত শুরু করলো। মেয়ে নিজের পছন্দে বিয়ে করেছে তো কি হয়েছে, এইবার মেয়ের সংসারে গিয়ে নিজের কর্তৃত্ব ফলাতে শুরু করলেন তিনি। প্রতি মাসে একবার দুবার করে যাতায়াত করলো সেখানে। মেয়ে জামাইয়ের সংসারে তিনি নাক গলাতে লাগলো। মেয়েকে শ্বশুরবাড়ি যেতে বারণ করত, শ্বশুরবাড়ির কাউকে আসতেও বারণ করত। মেয়ে মাকে অপছন্দ করলেও এড়াতে পারল না। এমনকি মেয়ে জামাই কোথাও বেড়াতে যাবার কথা শুনলেই তিনি এসে হাজির হতো। অত দূর থেকে একাই এসে হাজির হতো। তার স্বামী সাথে আসতে চাইলেও আনতো না তাকে, নিজেই যখন তখন চলে আসতো। মেয়ে ব্যাপারটা চুপচাপ মেনে নিলেও জামাই সেটা সহ্য করতে পারত না, কারণ মেয়ে জামাইয়ের ব্যক্তিগত পরিসরে নাক গলাতেন। মেয়েকে সবসময় বলতেন, এরকম 12 বছরের বড় একটা ছেলেকে তুই কি করে পছন্দ করলি বলতো? আমি অনেক ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দিতাম, তুই আমার উপর বিশ্বাস রাখতে পারলি না, নিজেই নিজের পায়ে কুরুল মারলি। মায়ের কথাগুলো শুনে মেয়ের খারাপ লাগতো খুবই, কিন্তু তবুও সে চুপ করেই থাকতো। কিন্তু ছেলেটার কানে এইসব গেলে সে প্রচন্ড খেপে যেত। শাশুড়ির ওপর রাগে মাথা গরম করে সে হয়তো বউকে 2-4টে উল্টো পাল্টা কথাও বলে ফেলতো, কিন্তু তারপরে অনুশোচনা হতো। এরপর তার মনের মধ্যে জমে থাকা ক্ষোভ রাগে পরিণত হলো। দিনের পর দিন নিজের অপমান সহ্য হতো না তার। শাশুড়ির ওপর রাগটা ধীরে ধীরে প্রতিহিংসায় পরিণত হলো। এসব কি বলছেন আপনি? আপনি তো সরাসরি আমার ওপরই খুনের দায় চাপিয়ে দিচ্ছেন। রাজদীপ বেশ রেগে উঠেছে, ওর ফর্সা মুখ রাগে লাল হয়ে গেছে। এবার ঋত্বিকা উঠে দাঁড়িয়ে বলল, কেন আপনি আমার স্বামীর ওপর খুনের দায় চাপাচ্ছেন? ও কেন খুন করবে বলুন তো? আপনি পরিমল সাঁতরাকে চেনেন তো? হ্যাঁ চিনি, উনি রাজের চেম্বারে কাজ করেন। ওই পরিমল সাঁতরা সেদিন আপনার মাকে ডেকে নিয়ে গাড়িতে তুলেছিল, আর খুনটা করেছিল বিল্টু বলে একজন, যে পরিমলের জানাশোনা। এবার রাজদীপের মুখে আর কথা নেই। অবাক হয়ে সে তাকিয়ে থাকলো কিছুক্ষণ অফিসারের দিকে, তারপর মুখ নিচু করে চেয়ারে বসে পড়ল আবার। এসব আপনি কি বলছেন? রাজ রাজ আমার মাকে খুন করিয়েছে? আমি তো ভাবতেই পারছি না। এবার 2 হাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করলো ঋত্বিকা। বাবা শিবমবাবু এসে বসলেন মেয়ের পাশে, মাথায় হাত রেখে ফিসফিস করে বললেন, কাঁদিস না রে মা, যে কাজটা আমি অনেক দিন ধরেই করব ভেবেছি সেটাই রাজ করেছে, নাহলে আমরা সবাই জ্বলে পুড়ে মরতাম। ঋত্বিকা কাঁদতে কাঁদতেই তার বাবাকে জড়িয়ে ধরল। অঙ্কুশ আবার বলল, রাজ অত্যন্ত বিরক্ত হয়ে এই ডিসিশনটা নিয়েছে সেটা বুঝলাম, কিন্তু আইন নিজের হাতে নিয়ে খুন করা একেবারে উচিত হয়নি। তার খেসারত তো এবার দিতেই হবে তাকে, সারা জীবন জেলে কাটাতে হবে।
বিশ্বাস করুন, আমি আর নিতে পারছিলাম না। উনি এসে এসে আমায় যেভাবে অপমান করতেন, ওটা আমায় খুবই হার্ট করতো। ঋতুও খুব কষ্ট পেত জানি, কিন্তু ও মাকে কিছুই বলতে পারতো না। আমার খালি একটাই ভয় ছিল, ওনার জন্য আমাদের সংসারটা না ভেঙে যায়। আমি আমি ঋতুকে প্রচণ্ড ভালোবাসি, ওকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। সেই কারণেই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। কথাটা শুনে ঋত্বিকা আরো জোরে কাঁদতে শুরু করলো। রাজদীপ বিমর্ষভাবে বসে থাকলো, মুখ নিচু করে। এবার শিবমবাবু অফিসারের দিকে তাকিয়ে বললেন, কিন্তু খুনটা হলো কিভাবে? পরিমল সাঁতরা কি খুন করেছে? আমি রাজদীপের হয়ে ঘটনাটা বলেছি গোড়া থেকেই, কারণ ওর বলার মতো মানসিকতা এখন নেই। রাজ ধীরে ধীরে তিতিবিরক্ত হয়ে উঠেছিল শাশুড়ির ওপর। এদিকে ওনার চেম্বার অ্যাসিস্ট্যান্ট পরিমল সাঁতরা প্রায় বাড়িতে আসতেন নানা দরকারে। তিনিও খেয়াল করতেন সুনিতা দেবীর কাণ্ড কারখানা। একদিন কথায় কথায় রাজ পরিমল সাঁতরার কাছে দুঃখ করে বলেছিলেন, আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে ওই একটা মাত্র মহিলার জন্য। উনি আমার শ্বশুর মশাইকে কোনোদিনও শান্তি দেননি, এবার আমাদেরও জ্বালাতন করবে যতদিন উনি বেঁচে থাকবে। তাহলে তো ওনার বেশি দিন বাঁচার দরকার নেই। কথাটার মানে বুঝলাম না, আপনি ঠিক কি বলছেন? সারা জীবন এই মহিলাটি জ্বালাতন সহ্য করবেন কেন? আমি বলছি আপনাকে কি করতে হবে। কিন্তু কি করতে হবে তার জন্য? প্ল্যানটা পরিমল খুলে বলে। শুনে প্রথমে ভয় পেয়ে যায় রাজদীপ, কিন্তু দিনের পর দিন এত কিছু সহ্য করে রাজদীপ শেষ পর্যন্ত রাজি হয়। তবে সে এতে থাকবে না সেটা জানায়, যা করবার পরিমল নিজেই করবে। সেই মতো পরিমল সাঁতরা নিজেই সমস্ত ব্যবস্থা করে ফেলে। মাত্র 50,000 টাকার রফা হয় বিল্টুর সাথে, আর পরিমল নেবে 25,000 টাকা। গাড়ি সেদিন ঘটকপুকুর বাসস্ট্যান্ডের কাছে ছিল, কারণ সুনিতা দেবী ওই বাসস্ট্যান্ডে বসেছিল বাসের অপেক্ষায়। বিল্টু গাড়ি চালাচ্ছিল আর তার পাশে ছিল হচ্ছে পরিমল। গাড়িতে বসেই পরিমল ফোন করে সুনিতা দেবীকে। যেহেতু সুনিতা তাকে ভালো মতোই চিনত, তাকে বলে সে একটা বিশেষ কাজে বারাসাতের দিকে নিয়ে যাচ্ছে গাড়ি। সুনিতা দেবী চাইলে তার গাড়িতে যেতেই পারে, সে গাড়ি নিয়েই এখানে আছে। উনি ভাবলেন ভালোই হলো, তাহলে আর বাসের ঝামেলা থাকে না, সহজে বাড়ি পৌঁছে যাবে অনেক তাড়াতাড়ি। উনি রাজি হন আর গাড়িতে উঠে পড়েন নিঃসন্দেহে। এবার গাড়িতে ওঠার পর পরিমল একটা ফ্লাস্কের ভেতর থেকে কফি বার করে ওনাকে খেতে দিল, কারণ ঠান্ডার মধ্যে তারাও খাচ্ছিল। সুনিতা দেবীর কফিতে ছিল কড়া ঘুমের ওষুধ। উনি প্রথমে কফি খাবেন না বলেন, কিন্তু ঠান্ডার মধ্যে পরিমল তাকে অনুরোধ করে খেতে। কফিটা খাওয়ার পরেই অচেতন হয়ে পড়েন সুনিতা দেবী। পরিমল তখন ওনার ফোনটা নিজের কাছে নেয় আগেই, প্রমাণ লোপাটের জন্য। এরপর রাজদীপকে ফোনে সমস্ত কিছু জানায়। এখানে একটা কথা আছে, রাজদীপ আমাকে বলেছিল ওর ফোনটা বাড়িতেই রেখে গেছিল সেদিন, কিন্তু ওনার আরেকটা ফোন আছে আর সেটা রাজদীপের কাছেই ছিল, আর সেই ফোনে যোগাযোগ করেছিল পরিমল। এবার ওরা সুনিতা দেবীর অচেতন দেহটা নিয়ে চলে যায় বিল্টুর একটা গোডাউনে, যেখানে তার সমস্ত মাল থাকতো আর ওখান থেকেই সাপ্লাই দিত সে মালপত্রের। সেখানেই ওনার বডিটা অসংখ্য টুকরো করা হয়। একজন ফিজিওথেরাপিস্টের কাছে কাজের সূত্রে পরিমল এই ব্যাপারে অনেকটাই জ্ঞান ছিল। সে নিজেও ওই কাজ করত রাজদীপ না থাকলে চেম্বারে। সেই মতো সে বিল্টুকে ইনস্ট্রাকশন দিয়ে বডিগুলোর অনেকগুলো টুকরো করে, তারপর খবরের কাগজে মুড়ে কালো প্লাস্টিকে প্যাকেটে ভরে রেখে দেয়। এবার একটু রাত হতেই করঞ্জলির দিকে রওনা দেয়। নানা জায়গাতে মাল সাপ্লাই দিত বিল্টু, তাই অনেক জায়গা ওর চেনা ছিল। করঞ্জলি জঙ্গলের ভেতর প্যাকেট ফেলার সিদ্ধান্ত সে নিয়েছিল, কারণ ওখানে কেউ যাবে বলে মনে হয় না। দুজন মিলে রাত 11টার পরে গিয়ে ওগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে আসে। এই হলো সমস্ত ঘটনা সেদিনের। অঙ্কুশ তার কথা শেষ করে রাজদীপকে বলল তার সাথে যেতে। রাজদীপ যেতে গিয়ে ঋতুর সামনে একটু থমকে দাঁড়িয়ে তারপর চলে গেল। ঋতু প্রচন্ড কাঁদতে থাকে। শিবমবাবু তার মেয়েকে সান্ত্বনা দেয়, কাঁদিস না মা, কাঁদিস না, আমি আমার সর্বশক্তি দিয়ে ওকে ছাড়ানোর চেষ্টা করব। তুই আমার উপর একটু বিশ্বাস রাখ।
বাবা, আমরা দুজনে ভালো থাকবো বলেই রাজ খুনটা করেছিল, কিন্তু রাজ যদি না থাকে আমি ভালো থাকবো কি করে? শিবম ঘোষ চুপ করে আছে, বুঝতে পারছে না কি উত্তর দেবে মেয়েটাকে। নিজের জীবনটা তো ছারখার হয়েছেই, এবার মেয়েটাও শান্তি পাবে না।